নওগাঁর আত্রায় সৌদিতে নিহত 7 জনের জানাজা, পরিবারের কাছে মরদেহ হস্তান্তর প্রশাসনের, এলাকায় শোকাবহ পরিবেশ। গাজীপুরের 2 পৌরসভায় সুপেয় পানির ব্যয়বহুল প্রকল্প, 33 কোটি টাকা খরচে পাম্প চলেনি একদিনও, 3 বছর সেবা বঞ্চিত গ্রাহক। এটার কোনো কার্যক্রম আজ পর্যন্ত দেখি নেই। এটা আননেসেসারি, এটা অযথা একটা প্রজেক্ট। আমরা উপকার বা কোনো কাজকর্ম সঠিকভাবে পাই নাই। এই পাম্প শুধু করছে, শুনি যে টাকা দাও, বিরাট বড় পানির উপকার করবো, এসে করবো। নির্মাণের মাস না পেরোতেই জামালপুরে অস্থায়ী প্রতিরক্ষা বাঁধে একাধিক ফাটল আর ধস, কাজের মান নিয়ে অসন্তোষ স্থানীয়দের, দায় নিতে চায় না পানি উন্নয়ন বোর্ড। কাজের চলমান অবস্থায় এবং শেষের দিকে দেবে গেছিল স্কাওয়ারিং হয়ে, তো এই দেবে যাওয়া অংশ পুনরায় এটা ঠিক করে দিয়েছে ঠিকাদার। এখানে নিম্নমানের হওয়ার কথাটা ঠিক নয়। আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ সমাবেশের আয়োজনে, আপনাদের সঙ্গে থাকছি আমি মারফি রহমান। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার বিস্তারিত। সৌদি আরবের অগ্নিকাণ্ডে নিহত 7 বাংলাদেশির জানাজা নওগাঁ সদরের মোল্লা আজাদ মেমোরিয়াল কলেজ মাঠে অনুষ্ঠিত হয়েছে। তাদের সবার বাড়ি আত্রাই উপজেলায়। উপজেলা প্রশাসনের উদ্যোগে বেলা 10টার দিকে জানাজা শেষে তাদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। প্রত্যেকের গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হয় মরদেহ। এর আগে বৃহস্পতিবার বিকেলে মরদেহগুলো ফ্রিজিং অ্যাম্বুলেন্সে করে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আনা হয়। পরে রাতে 4টি ফ্রিজিং অ্যাম্বুলেন্সে হতভাগাদের মরদেহ পৌঁছায় উপজেলা থানা চত্বরে। নিহত প্রত্যেকের পরিবারকে প্রশাসনের পক্ষ থেকে 35,000 টাকা দেওয়ার কথা জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। সরকারিভাবে ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস। আমার সওয়াল গেছে, ধরো মাইক্রোলিয়া এখান থেকে গেছে, আর এখন ধরো আসতে লাশের গাড়ি। এর চেয়ে দুঃখজনক আর কি হতে পারে? আগুনে পুড়ে যে আসতেছে, আমরা ভিতরে খুবই কষ্ট, খুব দুঃখ করতেছি। পরিবারে একটা লোক ধরেন উপার্জন করার একটাই লোক, সেই লোক যদি মারা যায়, সে পরিবারের অবস্থা আর কি হয়। সরকারে যেন একটু দেখে, এখন লাশ হয়ে আসছে, এখন আর তো কিছু বলার নাই। এদিকে জানাজা শেষে চিরনিদ্রায় শায়িত হয়েছেন সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত নাটোরের বাসিন্দা রবিউল আওয়াল হৃদয়। সকালে নলডাঙ্গা উপজেলার মহিষডাঙ্গা এলাকায় জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তাকে সমাহিত করা হয়। এর আগে গতকাল সন্ধ্যায় মরদেহ পৌঁছায় গ্রামের বাড়ি। এছাড়া জানাজার পর পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে রাজশাহীর শ্যামল উদ্দিনকে। গত 9 আগস্ট সৌদিতে সোফা কারখানায় অগ্নিকাণ্ডে প্রাণ হারান তিনি। এ বিষয়ে আরো তথ্য জানাতে আমাদের সঙ্গে সেখান থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী শফিক ছোটন। শফিক, 7 মরদেহের দাফনের প্রস্তুতির খবর আপনার মাধ্যমে একটু জানতে চাই। গ্রামে আরেক দফা জানাজা করবেন। নামাজে জানাজা হবে বিকেল 3টায়। তারপরে এই মরদেহগুলো দাফন করা হবে। এটি গন্ডগোহালি গ্রামের যে 4 জন মারা গিয়েছিলেন সৌদি আরবে, তাদের বিষয়ে আমি তথ্য জানাচ্ছি। কিন্তু অপর আরো যে 3 জন আছেন, তাদের মরদেহ কারোটা ইতিমধ্যেই দাফনের প্রস্তুতি সম্পন্ন হয়ে গেছে। নামাজের আগেই দাফন হবে, আবার কারোটা নামাজের পরে দাফন হবে। এই মুহূর্তে যেহেতু আমি গন্ডগোহালি গ্রামে আছি, এই গ্রামের 4 জন একই পরিবারের 2 ভাই সহ তাদের মরদেহ এখানে নিয়ে আসা হয়েছে। এবং এই অঞ্চলের আসলে নারী পুরুষ সব বয়সের মানুষ ভিড় করছেন শেষবারের মতো দেখার জন্য। এবং এই এত বড় একটি দুর্ঘটনা, এত বড় একটি
শোকাহত ঘটনা, তারা আসলে ছুটে আসছেন মরদেহ দেখার জন্য, এবং স্বজনদের পাশাপাশি তাদের আশেপাশের গ্রামের মানুষ তারা একেবারেই পাশাপাশি তাদের আশেপাশের গ্রামের মানুষ তারা একেবারেই হাই হুতাশ করছেন এবং কান্নার রোল পড়ে গেছে এই গ্রাম জুড়ে আহাজারি। সবাই আসলে প্রত্যাশা করছেন যেহেতু এই কর্মজীবী মানুষগুলো চলে গেছে, এই পরিবারগুলোকে যেন দ্রুত পুনর্বাসনের ব্যবস্থা করা হয় সেটি দাবি করছেন। এর পাশাপাশি এই সহায়তা যেন অব্যাহত রাখা হয় পরবর্তীতে, সেটিও কিন্তু দাবি করছেন স্থানীয়রা। তবে মোটামুটি বলা চলে যে নামাজের পরে বিকেল 3টায় গন্ডগোহালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের যে মাঠ, এই মাঠে জানাজা অনুষ্ঠিত হবে এই 4 জনের। এরপরে তাদের পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। তার আগে মানুষ তাদের শেষবারের মতো একটু দেখার জন্য ভিড় করছেন। বাড়ি বাড়ি মানুষের লোকারণ্য এবং আত্মীয় স্বজনের ভরপুর, তারা সবাই আসলে শোকাহত এবং পুরো এলাকা জুড়ে শোক ছড়িয়ে পড়েছে। এমন একটি অবস্থা আসলে গত 9 তারিখে যখন এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে সৌদি আরবের, তখন থেকেই আসলে এই এলাকার মানুষ শোকাহত। তারা অপেক্ষায় ছিলেন তাদের এই প্রিয়জন, তাদের এই স্বজনের মরদেহ কবে আসবে। তবে শফিক, ধন্যবাদ আপনাকে। কক্সবাজারে কথা কাটাকাটির জেরে হামলায় 2 যুবক নিহত হয়েছেন। গতরাতে শহরের ঝাউতলা এলাকার রেনেসা হোটেলে এই ঘটনা ঘটে। নিহত 2 যুবকের নাম রাশেদ ও সালমান। পুলিশ জানায় রাতে 2 যুবক সহ কয়েকজন হোটেলের বারে মদ্যপ অবস্থায় বসেছিলেন। এ সময় তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। বাইরে থেকে আরও কিছু লোক ডেকে আনে কয়েকজন। পরে ভাঙা কাচের গ্লাস দিয়ে রাশেদকে আঘাত করলে ঘটনাস্থলেই প্রাণ হারান তিনি। খবর ছড়িয়ে পড়লে রাশেদের লোকজন ঘটনাস্থলে গিয়ে হামলাকারী সন্দেহে সালমানকে ফিশিরিঘাট এলাকায় নিয়ে যায়। পরে তাকে গণপিটুনি দেয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক। প্রায় 33 কোটি টাকা খরচ করে নির্মিত প্রকল্প অথচ এক মুহূর্তের জন্য জনগণের কোনো কাজে আসেনি। গাজীপুরের শ্রীপুর ও কালিয়াকৈর পৌরসভায় সুপেয় পানি সরবরাহের জন্য স্থাপিত পাম্প হাউস এখন পুরোপুরি অকেজো, নষ্ট হয়ে গেছে বেশিরভাগ সঞ্চালন লাইন। দেখভালের দায়িত্ব যে অপারেটরের, পাম্প চালু না থাকায় তিনি পৌরসভার চিঠি বিলি করেন। পৌরসভার নির্বাহী প্রকৌশলীর দাবি, জনগণের অনাগ্রহের কারণেই প্রকল্প চালু করা যায়নি। গাজীপুরের শ্রীপুর ও কালিয়াকৈরে চোখে পড়বে এমন পৌর পানি সরবরাহ কেন্দ্র। গেটের তালা শেষ কবে খোলা হয়েছিল জানেন না স্থানীয়রা। 2019-20 অর্থ বছরে সুপেয় পানি সরবরাহের লক্ষ্যে শ্রীপুর ও কালিয়াকৈর পৌরসভায় প্রায় 33 কোটি টাকা ব্যয়ে 18টি প্রোডাকশন টিউবওয়েল স্থাপন করে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। প্রায় 200 কিলোমিটার সঞ্চালন লাইন স্থাপন করা হয়। প্রকল্পটি পায় মেসার্স জিলানি ট্রেডার্স। অথচ কোটি টাকার প্রকল্পের কোনো সুফলই পায়নি পৌরবাসী। এটার কোনো কার্যক্রম আজ পর্যন্ত দেখি নেই। এটা আননেসেসারি, এটা অযথা একটা প্রজেক্ট। এই প্রজেক্ট দিয়ে আমাদের কোনো উপকার হয়েছে না। আমরা উপকার বা কোনো কাজকর্ম সঠিকভাবে পাই নাই। এই পাম্প শুধু করছে, শুনি যে টাকা দাও বিরাট বড় পানির উপকার করবো, এসে করবো, অথচ আমাদের প্রতি বাড়িতেই কিন্তু মোটর আছে। এটা করে দিচ্ছে লক্ষ লক্ষ টাকা দেয়, এটা না করে গ্যাস দিত তাইলে উন্নত হইতো। সবার বাড়ি বাড়ি পাম্প আছে, এটা আমাদের প্রয়োজন পড়ে না। স্থানীয়রা বলছেন পাম্প চালুর পর 1 ফোঁটা পানিও সরবরাহ করা হয়নি। এরই মধ্যে চুরি গেছে অনেক মালামাল, নষ্ট হয়ে গেছে সঞ্চালন লাইনের পাইপ। পাম্প হাউস দেখভালের জন্য কেউ আসে না বলে অভিযোগ স্থানীয়দের। এদিকে নিয়োগপ্রাপ্ত অপারেটরের সাথে যোগাযোগ করলে তিনি জানান পাম্প সচল না থাকায় পৌরসভার অন্যান্য কাজ করছেন। এই তদারকি যে কে করে আজকে পর্যন্ত 3 বছরের মধ্যে আমি কাউকে পাই নাই। চুরে এই নজলগুলি নিয়ে গেছে, একটা নজলের দাম অনেক টাকা। আসলে এই আমি মনে করি এখনো যদি পাম্প ঠিক করে বা পরিদর্শন করতে আসে, একটা পাইপ এখনো ঠিক পাবে না। সরকারি খাদ্য এটা নষ্ট করে কোনো যুক্তি এটা না করাই তো উচিত ছিল। পানি ব্যবহার করে না, মানুষের পানি ব্যবহার করে না, আর আমাদেরকে কাজ করায়। ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধি জানান 2022 সালে প্রকল্পটি হস্তান্তর করা হয়েছিল। পৌরসভার নির্বাহী প্রকৌশলী বলছেন স্থানীয়দের অনাগ্রহের কারণে প্রকল্প চালু করা যায়নি। পানি খাওয়াই 1 বছর পরে থেকে বুঝাই দিয়ে, তারপর তাদের লোকজনের ট্রেনিং দিয়ে, আমরা সব পৌরসভা লোকজনের ট্রেনিং দিয়ে আমরা বুঝাই দিয়ে তারপরে চলে। মেয়র স্যার থাকাকালীন সময়ে
সেটা আমরা উদ্যোগী হই যে পানি সরবরাহ করার জন্য, কিন্তু স্থানীয় জনসাধারণের অনাগ্রহের কারণে এটা সঠিকভাবে সরবরাহ করা সম্ভব হয়ে ওঠে নাই। কেন এই প্রকল্প চালু করা গেল না এই বিষয়ে ক্যামেরায় কথা বলেননি জনস্বাস্থ্য অধিদপ্তরের প্রধান প্রকৌশলী। অসুস্থতার কথা বলে ফোনও কেটে দেন। কোটি টাকার প্রকল্পটি যেন দর্শনীয় বস্তু হিসেবেই না থেকে মানুষের কাজেও আসে, সেই বিষয়ে নজর দেওয়ার দাবি স্থানীয়দের। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। শেরপুরে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ঘোড়ার মাংস জব্দ করেছে পুলিশ। এ সময় 3টি জীবিত ঘোড়াও উদ্ধার করা হয়। রাতে ঝিনাইগাতি উপজেলার পশ্চিম ভালুকা এলাকায় অভিযান চালায় পুলিশ। স্থানীয়রা জানান সেখানে কয়েকজন ঘোড়া জবাই করে মাংস কাটছিলেন। বিষয়টি টের পেয়ে স্থানীয়রা এগিয়ে গেলে দ্রুত পালিয়ে যায় জড়িতরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে জবাই করা 3টি ঘোড়ার মাংস জব্দ করে। সে সাথে উদ্ধার করা হয় 3টি জীবিত ঘোড়াও। এই ঘটনায় জড়িতদের ধরতে অভিযান চলছে বলে জানায় পুলিশ। এক ভবনেই মিলবে মাছ, মাংস, কাঁচা বাজার ও মুদি পণ্য। ক্রেতাদের সুবিধা দিতেই ভোলার দৌলতখানে নির্মিত হয় মাল্টিপারপাস কিচেন মার্কেট। কিন্তু 5 বছর পেরোলেও 4.25 কোটি টাকা ব্যয়ের মার্কেট চালু হয়নি। রাতে ভবনটি পরিণত হয় মাদক সেবীদের আখড়ায়। সংশ্লিষ্টরা বলছেন বাজার থেকে দূরে হওয়ায় আগ্রহী নন ব্যবসায়ীরা। চলতি বছর আবারও দেয়া হবে ইজারার বিজ্ঞাপন। মূল সড়কের দুপাশে চলছে নিত্যপণ্য ও মুদি মালামাল বিক্রি। এরই মাঝে ছুটে চলছে দ্রুতগতির যানবাহন। যে কোনো সময় দুর্ঘটনার আশঙ্কা থাকলেও চলছে বেচাকেনা। এই দুর্ভোগ লাঘবেই সিটিআইপি প্রজেক্টের আওতায় নির্মিত হয় 4 তলা মাল্টিপারপাস কিচেন মার্কেট। 2019 সালে 3,45,60,000 টাকা ব্যয়ে শুরু হয় নির্মাণ, যা শেষ হয় 2021 সালের শেষ নাগাদ। এরপর 5 বছর পেরোলেও চালু হয়নি মার্কেটটি। পৌরসভা থেকে বারবার দরপত্র আহ্বান করলেও আগ্রহী নন কেউ। খালি খালি এই সরকারের এই যে টাকাগুলি অপচয়, কিন্তু এটা ঠিক করে না। কোটি কোটি টাকা ইনভেস্ট করছে, এখানে সরকারের টাকাও আইতেছে না। ওই জায়গায় কিচেন মার্কেটটা যদি না করি আমাকে এই জায়গায় করতো তাহলে আপনার সবারই ভালো হইতো। ভবনটিতে এখন জাল সারাইয়ের কাজ করেন জেলেরা। স্থানীয় কামাররা রাখেন মালামাল। রাত নামতেই মার্কেটটি পাল্টে যায় মাদক সেবীদের আখড়ায়। বর্তমানে দেখতেছি এটা এখানে মনে করেন জেলেরা জাল টাল টোনে এখানে, আর হইলো আপনার এখানে বিভিন্ন সময় দেখা যাচ্ছে যে মাদকের একটা আড্ডা চলে। এখন মনে করেন ওই আমরা সামনে দিয়ে কয়লা থুই, তারপরে ওই এই টুকিটাকি লোহা লকর কিছু ধুই, মানে ওখানে যা বা কোনো প্রশ্নই আসে না এবং ওখানে কেউ যাইবো না, আর ওই যাওয়ার সেই পরিবেশটাও সেখানে নাই। পৌরসভার প্রশাসক উপজেলা নির্বাহী কর্মকর্তার দাবি, কিচেন মার্কেটটি বাজার থেকে কিছুটা দূরে, তাই ব্যবসায়ীরা বিমুখ। এটাই চালু না হওয়ার মূল কারণ। চলতি বছর পুনরায় দেয়া হবে ইজারার বিজ্ঞাপন। এতদিন পর্যন্ত এটি ইজারা যে দেওয়া হয়নি, এর আমি মনে করি এর অন্যতম একটি বড় কারণ হলো এর অবস্থান। এই বিষয়টি আমার নজরে আসছে এবং আমি এবছর আমরা চেষ্টা করছি এটিকে কোনো ইজারার আওতায় নিয়ে আসা যায় কিনা। মার্কেটটি চালু হলে উপকৃত হবেন দৌলতখান পৌরসভা সহ আশেপাশের কয়েকটি ইউনিয়নের প্রায় 50,000 মানুষ। জারিন অর্নি, যমুনা নিউজ। ব্রহ্মপুত্র নদের ভাঙন ঠেকাতে নির্মাণ করা হয়েছিল অস্থায়ী প্রতিরক্ষা বাঁধ। মাস না পেরোতেই বাঁধের 2টি স্থানে দেখা দিয়েছে ভাঙন। ক্ষতিগ্রস্ত অংশে ফেলা হয়েছে জিও ব্যাগ। স্থানীয়দের অভিযোগ, নিম্নমানের কাজ ও তদারকির গাফিলতির কারণেই এই পরিস্থিতি। বাঁধের পাশে নদ খননের কাজ চলায় ক্ষোভও রয়েছে তাদের। 1 মাসও হয়নি ভাঙন ঠেকাতে করা হয়েছিল এই অস্থায়ী প্রতিরক্ষা বাঁধ, কিন্তু গত 20 আগস্ট হঠাৎ ধস দেখা দেয় প্রায় 20 মিটার অংশে। ক্ষতিগ্রস্ত অংশে তড়িঘড়ি করে আবারও ফেলা হয় জিও ব্যাগ। এর আগে বাঁধের আরেকটি অংশে প্রায় 10 মিটার ভাঙন দেখা দিলে সেখানে দেওয়া হয় জিও ব্যাগ ট্রিটমেন্ট। সব মিলিয়ে প্রতিরক্ষা বাঁধটি নড়বড়ে। ঘটনাটি জামালপুরের ইসলামপুর উপজেলার চরপুটিমারি ইউনিয়নে। ব্রহ্মপুত্র নদের আগ্রাসন ঠেকাতে অস্থায়ী প্রতিরক্ষা বাঁধ নির্মাণ করে পানি উন্নয়ন বোর্ড। ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স একরামুল হক খান কার্যাদেশটি বাস্তবায়ন করেন। স্থানীয়দের অভিযোগ, নির্মাণের অল্প সময়ের মধ্যেই বাঁধের বিভিন্ন অংশে ভাঙন দেখা দিয়েছে। উপরে খুব সুন্দর করে বানাইছে, কন্ট্রাক্টরে কাজ করে গেছে, কিন্তু আসলে পর্যাপ্ত পরিমাণে ডাম্পিং
এটা হয় নাই। 1 বছর যদি টেকসই না করে সে কাজটা দুর্নীতিবিহীন হয় কিভাবে? এটা শুধু দৃষ্টি ধাঁধানো একটা কাজ করে চলে গেছে, দায়িত্ব সেরে দেওয়া যেটাকে যাকে বলে। 2 জায়গা এমন গইন হয়ে গেল যে বস্তাটি চলে গেছে, এরপরে আবার এনে 700 বস্তা ফেলাইছে। বাঁধের পাশে নদ খননের কাজ চলায় ক্ষোভ রয়েছে তাদের। একটা গাং খুঁজে বাই করতেছে এক জমি দিয়ে, আর এক জমি দিয়ে কি করতেছে বালু ফেলাই দিয়ে ওটা বন্ধ করে দিতেছে, আবাদ করতে দেয় না। নদী খননেই আরো বেশি রকম ভাঙতেছে, এই নদী খননেই আমাদের আরো ক্ষতি বেশি করছে। ঠিকাদার প্রতিষ্ঠানের দাবি বরাদ্দ অপ্রতুল, তাই প্রয়োজনীয় প্রতিরক্ষা ব্যবস্থা নেওয়া সম্ভব হয়নি। এখানে যে পরিমাণ কোয়ান্টিটি দিচ্ছে, আমরা যমুনাতে কাজ করি ধরেন 30 মিটারে 5000 5,500 ব্যাগ হলো আমরা ডাম্পিং করি, আর এখানে দিচ্ছে হলো 120 মিটারে 5048 ব্যাগ। মান নিয়ে অভিযোগ থাকলেও প্রকল্পটি যথাযথভাবেই বাস্তবায়ন করা হয়েছে, দাবি পানি উন্নয়ন বোর্ডের। কাজের চলমান অবস্থায় এবং শেষের দিকে দেবে গেছিল স্কাওয়ারিং হয়ে, তো এই দেবে যাওয়া অংশ পুনরায় এটা ঠিক করে দিয়েছে ঠিকাদার। এখানে নিম্নমানের হওয়ার কথাটা ঠিক নয়। ব্রহ্মপুত্র নদের বাম তীরে 120 মিটার অংশে 2 ধাপে 7200 জিওব্যাগ ফেলতে খরচ দেখানো হয়েছে প্রায় 30 লাখ টাকা। সাগর ফরাজি, যমুনা নিউজ, জামালপুর। নবায়নযোগ্য জ্বালানির অন্যতম পথ প্রদর্শক হয়ে উঠছে রাঙামাটির কাপ্তাই অবস্থিত দেশের প্রথম অন গ্রিড সৌর বিদ্যুৎ কেন্দ্র। পরিত্যক্ত জমিকে কাজে লাগিয়ে গড়ে ওঠা এই কেন্দ্রটি 7 বছরে জাতীয় গ্রিডে যুক্ত করেছে 6,37,00,000 ইউনিট বিদ্যুৎ। উৎপাদন সক্ষমতা আরও বাড়াতে 2টি প্রকল্পের কাজ চলমান। নবায়নযোগ্য জ্বালানির যে সম্ভাবনা তার অন্যতম উদাহরণ রাঙ্গামাটির কাপ্তাইয়ে দেশের প্রথম অন গ্রিড সৌর বিদ্যুৎ কেন্দ্র। সূর্যের আলো থেকেই প্রতিদিন উৎপাদিত বিদ্যুৎ যুক্ত হচ্ছে জাতীয় গ্রিডে। 7 বছরে উৎপাদিত হয়েছে প্রায় 6,37,00,000 ইউনিট বিদ্যুৎ, যার আনুমানিক বাজার মূল্য প্রায় 74 কোটি টাকা। 1962 সালে কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের পর কাপ্তাই বাঁধ সংলগ্ন 22 একর জমি দীর্ঘদিন পরিত্যক্ত ছিল। 5 দশক পর 2019 সালে সেই জমির 19 একর জুড়ে প্রায় 111 কোটি টাকা ব্যয়ে নির্মিত হয় 7.4 মেগাওয়াট ক্ষমতার এই সৌর বিদ্যুৎ কেন্দ্র। 332 কিলোওয়াট ক্ষমতা সম্পন্ন রুফটপ বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করা হবে, সেটারও চুক্তি স্থাপন হয়ে গেছে। তো অদূর ভবিষ্যতে আরও যেসব জায়গা পরিত্যক্ত আছে বা সেটা ফ্লোটিংও হতে পারে, এ ধরনের কাজও আমরা হয়তো ইনশাআল্লাহ ভবিষ্যতে স্থাপন করার চিন্তাভাবনা আছে। সৌর বিদ্যুৎ উৎপাদনে তেল, গ্যাস কিংবা কয়লার প্রয়োজন হয় না, ফলে জ্বালানি আমদানির ব্যয় কমে বৈদেশিক মুদ্রা সাশ্রয় হয় এবং কার্বন নিঃসরণ হ্রাস পায়। পরিচালন ব্যয়ও কম। তাই ছাদ ভিত্তিক সৌর বিদ্যুৎ, কৃষিভিত্তিক সোলার এবং বৃহৎ সোলার পার্ক স্থাপনে আরও বিনিয়োগের পরামর্শ বিশেষজ্ঞদের। এটা অনেক লাভজনক একটা যেহেতু আমাদের এটা মেনটেনেন্স কস্ট খুবই কম, জনবল খুব কম লাগে। এটা মেনটেনেন্স বলতে জাস্ট ক্লিনিংয়ের ব্যাপারটা, এছাড়া তেমন কোনো কষ্ট নাই। আবহাওয়া খারাপ থাকে তখন আমাদের উৎপাদনটা কম, কিন্তু একেবারে তো উৎপাদন হয় না, তা না, পরিমাণে কম। যদি খালি জায়গা থাকে এই ধরনের যদি প্রজেক্ট করা যায় তাহলে আমাদের বাংলাদেশের জন্য খুবই উন্নত হবে। কাপ্তাই সৌর বিদ্যুৎ কেন্দ্রের এই সাফল্যের পর উৎপাদন সক্ষমতা বাড়াতে আরও নতুন 2টি প্রকল্পের কাজ চলছে। আমাদের ব্রিক ফিল্ডে আরেকটি পাওয়ার প্ল্যান্ট করার প্রক্রিয়ায় আছেন, অলরেডি টেন্ডার হয়ে গেছে, সেটার ইভ্যালুয়েশন প্রক্রিয়ায় আছে। তার ক্যাপাসিটি 7.6 মেগাওয়াট। আল আমিন শিকদার, যমুনা নিউজ। শেরপুরের গারো পাহাড়ে বাণিজ্যিকভাবে শুরু হয়েছে নানা রঙের গোলাপ চাষ। উচ্চ মূল্যের এই ফুল চাষে অনাবাদি জমি যেমন চাষযোগ্য হচ্ছে, তেমনি কাঁটাযুক্ত হওয়ায় বন্য হাতির কবল থেকে রক্ষা পাচ্ছে আবাদি জমি। বাড়তি আয়ের সম্ভাবনা থাকায় গোলাপ চাষে ঝুঁকছেন স্থানীয়রা। বেকার যুবকদের হচ্ছে কর্মসংস্থানের সুযোগ। ভালোবাসা যদি ছবি হতো, তার রং হতো গোলাপের মতো, তবে সেই সৌন্দর্যের প্রতীকী হয়ে উঠল হাতি তাড়ানোর অস্ত্র। এই চিত্র শেরপুর ঝিনাইগাতির সীমান্তবর্তী গারো পাহাড়ের সন্ধ্যাকুড়া ও গোমরা গ্রামের। কয়েক বছর আগেও এসব এলাকায় ছিল বন্য হাতির অবাধ বিচরণ।
প্রায়ই ক্ষতিগ্রস্ত হতো বাসিন্দাদের ফসলের ক্ষেত। 2022 সালে কৃষি অফিসের পরামর্শে সন্ধ্যাকুড়া গ্রামে বাণিজ্যিকভাবে বাহারি রঙের গোলাপ চাষ শুরু করেন মোহাম্মদ আলী। কাঁটাযুক্ত হওয়ায় সেই বাগানের আশপাশে আর বন্য হাতি দেখা যায়নি। এছাড়া ব্যবসায় সাফল্য পাওয়ায় নতুন করে 12টি বাগান শুরু করেন স্থানীয় উদ্যোক্তারা, যেখান থেকে ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে পাঠানো হচ্ছে নানা রঙের গোলাপ। এই বছরে আমার 5.5 কাঠা জমি থেকে প্রায় 5 লক্ষ টাকার মতো আমার খরচ বাদ দিয়ে আমার মোটামুটি আয় হয়েছে। 15 জন ফুল চাষি হয়েছে, কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন পানির সমস্যা হয়, বিভিন্ন কিছু সমস্যা হয়। এই সমস্যার সমাধান হলে আর আমাদের ফুল চাষের দিকে মানুষের আগ্রহ হবে। গোলাপ বাগান দেখতে প্রতিদিনই আসছেন দর্শনার্থীরা। অনেকে আবার নিজেদের পতিত জমিতে লাভজনক এই ফুল চাষে আগ্রহী হয়ে উঠছেন। ফুলের চাষ করছে গোলাপ বাগান। এই গোলাপ বাগানগুলো খুব সুন্দর এবং মনোরঞ্জকর। আমরা অনেকেই এখানে আসি। পড়াশোনার পাশাপাশি এই ফুল বাগানে শ্রম দেই, যা মাঝে মাঝে এখানে ফুল বাগানে কাজ করলে এমনিতেও ভালো লাগে, পরিবেশটাও ভালো। কৃষকদের প্রয়োজনীয় প্রশিক্ষণ এবং নিয়মিত মাঠ পরিদর্শনের পাশাপাশি গোলাপ চাষাবাদে সব ধরনের পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। বেকার কর্মসংস্থান সুযোগ সৃষ্টি হয়েছে পাহাড়ি এলাকা, যেখানে অন্য ফসল আবাদ করা হয় না, সেই অনাবাদী জমিগুলো আমাদের চাষের আওতায় আসছে। চাষকে আরো বিস্তার লাভ করার জন্য যারা আগ্রহী উদ্যোক্তা আছে তাদেরকে আমরা সেই বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। চলতি মৌসুমে ঝিনাইগাতী উপজেলার প্রায় 3 হেক্টর জমিতে গোলাপ আবাদ হয়েছে। সাইফ আহমেদ, যমুনা নিউজ। দর্শক, এই ছিল সংবাদ সারা দেশের এখনকার আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।